ক্লাস 12 এর স্টুডেন্টরা, আমি তোমাদের যে টপিকটা নিয়ে পড়াচ্ছিলাম সেটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক পোটেনশিয়াল, এই চ্যাপ্টারটা নিয়ে পড়া হচ্ছিল। এবার এই চ্যাপ্টারটা নিয়ে পড়তে গিয়ে আমরা কি কি পড়েছিলাম এটা যদি একটু ডিসকাস করে নেওয়া যায় খুব অল্প সময়ের মধ্যে, তাহলে আমরা প্রথমেই বলেছিলাম যে কুলম্বস ল নিয়ে আলোচনা করেছিলাম আমরা, যেখানে কুলম্বস লটা আমি আরেকবার লিখছি যে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল যে ফোর্স সেটা it may be attractive force, it may be repulsive force depending upon the nature of the charge. If they have the both equal charges or similar charges, they will repel each other, but dissimilar charges attract each other. তো এই বেসিক জায়গাগুলো আগের দিনকে হয়েছিল, যেখানে the static electrical force F equals to Q1 into Q2 by R square. So Q1 এবং Q2 দুটো পয়েন্ট চার্জ, if they are separated by a distance R, then এদের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সেটা হতে পারে অ্যাট্রাকটিভ ফোর্স, সেটা হতে পারে রিপালসিভ ফোর্স, যেটা অ্যাক্ট করবে, সেই ফোর্সের যে ম্যাগনিটিউড হবে সেই ম্যাগনিটিউডটা কুলম্বস ল দিয়ে এইভাবে আমরা মেজার করতে পারি, বা কুলম্বস ল অনুযায়ী এটাই তার ম্যাথমেটিক্যাল ফরম্যাট। কে এটাকে বলা হয়েছিল একটা কুলম্বস কনস্ট্যান্ট, which is nothing but dielectric constant, and in CGS system in air, medium or in vacuum, k value 1, but in SI system in air, medium or in vacuum, K is 9 into 10 to the power 9 Newton meter square by Coulomb square. So এইটা হয়েছিল। এরপর বলা হয়েছিল যে K equals to 1 by 4 pi epsilon 0, যার ভ্যালু এটা, যার মধ্যে epsilon 0 কে বলা হয়েছিল ফ্রি স্পেস পারমিটিভিটি। আমরা কে নিয়ে কিন্তু একটা আলোচনা করেছিলাম এর আগের ক্লাসে, যে হোয়াট ইজ কে অ্যান্ড হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ কে, অর্থাৎ কে হলো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এবং সে কি করে, তার প্রধান ভূমিকাটা কি, যে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু যদি বেড়ে যায় তাহলে সে কি করবে, এই স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্সকে সে ড্যাম্প করবে, সে কমিয়ে দেবে। তো কে যতটা স্ট্রং হবে, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফোর্স, স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স তত উইক হবে। ঠিক আছে, এরপরে আমরা যেটা করেছিলাম ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ক্ষেত্রে কে এর ভ্যালু বলেছিলাম এপসাইলন আর, মানে রিলেটিভ পারমিটিভিটির কথা বলেছিলাম F0 by FR। আগের ভিডিওটা তুমি যদি একটু দেখে নাও তাহলে তোমার পক্ষে বুঝতে সুবিধা হবে। এবং সহজ ভাষায় বলা হয়েছিল যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বুঝিয়ে দেয় কোনো একটা মিডিয়াম কতটা ভালো করে ইলেকট্রিক ফিল্ডকে কমিয়ে দেয়। ভীষণ গুরুত্বপূর্ণ বেসিক কনসেপশন, যে একটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এর ভ্যালু সেটা বলে যে ওই মিডিয়াম, প্রথমত মিডিয়ামের উপর ডিপেন্ড করে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু। তো সেই মিডিয়ামটার কাজ হচ্ছে ইলেকট্রিক ফিল্ডকে, যদি ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু বেশি হয় তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডকে কমিয়ে দেয়। আর হাই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট মানে কি, অনেক বেশি ইলেকট্রিক্যাল ফিল্ডকে সে ড্যাম্পিং করবে, সে ড্যামিনিশ করে দেবে। তো সেই দিক থেকে চিন্তা করে আমরা এই এসআই সিস্টেমে কুলম্বস ফর্মুলাটাকে বলতে পারি F equals to 1 by 4 pi epsilon 0 Q1 Q2 by
আর স্কোয়ার, যেখানে এপসাইলন জিরো হচ্ছে ফ্রি স্পেস পারমিটিভিটি। ফ্রি স্পেস পারমিটিভিটি, আমরা ফ্রি স্পেস পারমিটিভিটি এপসাইলন নিয়ে কিন্তু অল্প বিস্তর আগের দিনকে কথা বলেছি। আজকে এই এপসাইলন নিয়ে একটু আলোচনা করার দরকার আছে। এপসাইলনেরও ধারণাগত ব্যাখ্যা তোমাদের কাছে করার প্রয়োজন আছে, যে এপসাইলনটা কি। যেমন আগের দিনকে বললাম কেটা কি, এটার বেশির ভ্যালুর মানে কি, এর কম ভ্যালুর মানে কি, তেমনি পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, সেটা হচ্ছে পারমিটিভিটি শব্দের অর্থ কি। এখানে পারমিটিভিটি শব্দের অর্থ হচ্ছে কোন মিডিয়াম, যে মিডিয়ামের মধ্যে পয়েন্ট চার্জ দুটো রয়েছে, সে ইলেকট্রিক ফিল্ডকে কতটা অ্যালাউ করছে, কতটা পারমিট করছে ইলেকট্রিক ফিল্ডকে পাস করতে, সে কতটা পারমিশন দিচ্ছে। দুটো পয়েন্ট চার্জ রয়েছে, সেই দুটো পয়েন্ট চার্জ কোথায় আছে? সে বায়ুতে থাকতে পারে, সে ভ্যাকুয়ামে থাকতে পারে, সে তেলে থাকতে পারে, সে জলে থাকতে পারে, সে প্লাস্টিকে থাকতে পারে, সে কাঁচে থাকতে পারে, মানে কাঁচের মধ্যে যেগুলো বললাম তার মধ্যে থাকতে পারে। তো পারমিটিভিটি মানে হলো যে ওই মিডিয়াম, যে মিডিয়ামের মধ্যে পয়েন্ট চার্জেস দুটো রয়েছে, সে ইলেকট্রিক ফিল্ডকে কতটা অ্যালাউ করছে, পারমিশন দিচ্ছে পাস করতে। তো পারমিটিভিটি যত বেশি, তত ইলেকট্রিক ফিল্ড স্লো ডাউন বা উইকেন হবে। পারমিটিভিটি যত বেশি, তত ইলেকট্রিক ফিল্ড স্লো ডাউন বা উইকেন হবে। পারমিটিভিটি যত কম, ইলেকট্রিক ফিল্ড তত ইজিলি পাস করবে। পারমিটিভিটি যত কম, তত বেশি ইলেকট্রিক ফিল্ড ইজিলি পাস করবে। পারমিটিভিটি যত বেশি, তত বেশি ইলেকট্রিক ফিল্ড স্লো ডাউন হবে বা উইকেন হবে। এটাই পারমিটিভিটি অফ ফ্রি স্পেস এর মানে। ফ্রি স্পেস বলতে আমরা বুঝি ভ্যাকুয়াম। ফ্রি স্পেস, এখানে যে ফ্রি স্পেস কথাটা বলা আছে, এই ফ্রি স্পেসের মানে হলো ভ্যাকুয়াম, মানে ফাঁকা জায়গা, একদম ফাঁকা জায়গা যেখানে কোনো ম্যাটার নেই। তো পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, এটা তো ডিনোটেড বাই এপসাইলন জিরো। এপসাইলন জিরো। এখন ভ্যাকুয়ামের সেই ক্ষমতা নেই যেটা দিয়ে সে ইলেকট্রিক ফিল্ডকে পাস করতে দেয়। সহজ ভাষায় ভ্যাকুয়াম কতটা সহজ বা কঠিন করে ইলেকট্রিক ফিল্ডের লাইন্সকে চলতে দেয়, সেটাই হলো পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। পারমিটিভিটি অফ ফ্রি স্পেসের মানে হলো, ফ্রি স্পেস মানে ভ্যাকুয়াম, ভ্যাকুয়াম কতটা ইজিলি ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্সকে চলতে দেয়, মুভ করতে দেয়, সেটাকেই বোঝায় এই permittivity of free space. What is the numerical value of epsilon 0? Epsilon 0 numerical value হচ্ছে epsilon 0 equals to 8.854 into 10 to the power minus 12 coulomb square Newton meter square. এটি একটি খুব ছোট সংখ্যা, মানে ভ্যাকুয়াম খুব বেশি বাধা দেয় না, তাই ইলেকট্রিক ফিল্ড ভ্যাকুয়ামে খুব সহজে চলাফেরা করে। এই যে সংখ্যাটা তুমি দেখতে পাচ্ছ, এই সংখ্যাটা কিন্তু খুব ছোট সংখ্যা, অর্থাৎ এপসাইলন 0 পারমিটিভিটি অফ ফ্রি স্পেসের ভ্যালু খুব খুব কম। তো খুব কম
পারমিটিভিটি অফ ফ্রি স্পেসের ভ্যালু মানে হলো সে ইলেকট্রিক ফিল্ডকে খুব বেশি বাধা দেয় না, ইলেকট্রিক ফিল্ড এর মধ্যে খুব ইজিলি চলাফেরা করতে পারে। অর্থাৎ পারমিটিভিটি অফ ফ্রি স্পেসের ভ্যালু যত কম হবে, ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স খুব ইজিলি পাস করবে। এটার ভ্যালু যত হাই হবে, তত ইলেকট্রিক ফিল্ড লাইন্স বা ফিল্ড সে কম ইজিলি যাতায়াত করতে পারবে। তো এর আগেও আমি বলেছি যে কে যখন পড়াচ্ছিলাম তখনও বলেছি, এখন এপসাইলন জিরো পড়াচ্ছি। অর্থাৎ এই দুটো চার্জের মধ্যে ফোর্স কেমন হবে, বেশি হবে না কম হবে, সেটা ডিসাইড করে দেয় এই এপসাইলন। ভ্যাকুয়ামের মধ্যে এপসাইলন জিরো, কোনো একটা মিডিয়ামের মধ্যে শুধু এপসাইলন। ঠিক আছে, তো এই এপসাইলনের ভ্যালু বাড়লে এই দুটো চার্জের মধ্যে যে ফোর্স সেটা কমবে, আর যদি এটার ভ্যালু কমে যায় তখন এদের মধ্যে ফোর্স বেড়ে যাবে। চার্জগুলো নিয়ে এই এতক্ষণ, মানে এই স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফিল্ড বা ইলেকট্রিক পোটেনশিয়ালের তো মেন বিষয়বস্তু হচ্ছে স্ট্যাটিক চার্জেস। স্ট্যাটিক চার্জেস তার মানে স্থির বিন্দু আধান। এই স্থির বিন্দু আধানের কিন্তু একক জানতে হবে আমাকে। একক কি? প্রথম কথা হচ্ছে এসআই পদ্ধতিতে একক হচ্ছে, এর আগের দিনকে সম্ভবত এটা নিয়ে আলোচনা হয়নি, যে Q1 এবং Q2 যদি তারা পরস্পর r দূরত্বে অবস্থান করে, তাহলে এদের মধ্যে যে ক্রিয়াশীল বল F equals to 1/4πε0 Q1 into Q2 by r square। বারবার করে লেখার উদ্দেশ্য হচ্ছে যাতে তুমিও তোমার খাতায় বারবার করে এগুলো লেখো। এটা হচ্ছে 9 into 10 to the power 9 into Q1 Q2 by r square। এবার এর সংজ্ঞা যদি আমি দিতে চাই, তো মনে করা যাক দুটো সমজাতীয় একই আধান, অর্থাৎ Q1 equals to Q2 equals to আমি ধরলাম 1 কুলম্ব। এসআই পদ্ধতিতে আধানের, তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। They are separated by a distance 1 meter। এবং তার জন্য যে ফোর্সটা সে তারা এক্সার্ট করছে, দ্যাট ইজ 9 into 10 to the power 9 নিউটন। তাহলে এর ডেফিনেশন কি হবে? যে এক আধান 1 কুলম্ব চার্জ বা 1 কুলম্ব তড়িৎ আধান হলো সেই পরিমাণ আধান যা সমপরিমাণ এবং সমপ্রকৃতির আধান বায়ুতে বা শূন্যস্থানে পরস্পরের থেকে 1 মিটার দূরত্বে থাকলে একে অপরের ওপরে 9 into 10 to the power 9 নিউটন বল প্রয়োগ করে। তো এটা তো ডেফিনেশন। এসআই পদ্ধতিতে আবার যেহেতু 1 কুলম্ব অনেকটা বড়, তার সামনে 1 মাইক্রো কুলম্ব এরমও বসতে পারে। 1 মাইক্রো কুলম্ব মানে হচ্ছে 10 to the power -6 কুলম্ব। 1 পিকো কুলম্ব বা 10 to the power -12 কুলম্ব এটাও হতে পারে। 1 ন্যানো কুলম্ব মানে 10 to the power -9 কুলম্ব। অর্থাৎ এই প্রিফিক্স গুলো বসতে পারে কুলম্বের আগে। কিন্তু সিজিএস পদ্ধতিতে এই চার্জের একক কি? সিজিএস পদ্ধতিতে চার্জের একক বলতে গেলে আমাকে এখান থেকে একটু বুঝতে হবে। সিজিএস পদ্ধতিতে চার্জের একক হচ্ছে ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। সিজিএস পদ্ধতিতে ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। স্ট্যাট কুলম্ব কি জিনিসটা? ন্যাচারালি Q1 equals to Q2 equals to 1 ESU চার্জ। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক।
এবং তারা সেপারেটেড বাই এ ডিস্টেন্স 1 সেন্টিমিটার এবং ফোর্স যেটা সেটা হচ্ছে 1 ডাইন। ঠিক আছে, দুটি সমজাতীয় এবং সমপ্রকৃতির আধান পরস্পরের থেকে 1 সেন্টিমিটার দূরে রাখলে যদি তাদের মধ্যে এক ডাইন বল প্রযুক্ত হয় তাহলে সেই এক একটি আধানকে বলা হবে 1 ESU আধান বা স্ট্যাটিক। এবার কতগুলো রিলেশন জাস্ট দেখে নাও আজকের ক্লাসে। EMU বলে একটা ইউনিট রয়েছে, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। তো 1 কুলম্ব চার্জ ইকুয়ালস টু 3 into 10 to the power 9 ESU চার্জ। রিলেশন গুলো মাথায় রাখবে, কাজে লাগবে। 1 EMU চার্জ equals to 3 into 10 to the power 10 ESU charge. 1 coulomb charge equals to 1 by 10 EMU charge. এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটা ইলেকট্রনের আধান রয়েছে 4.8 into 10 to the power minus 10 ESU চার্জ। তার মানে এটা হচ্ছে 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। তো এই যে এগুলো একটু বাড়িতে মুখস্থ করতে হবে, এছাড়া কিন্তু মুখস্থ ছাড়া কিন্তু এগুলো একটু মুখস্থ করে নিতে হবে। মুখস্থ না করলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন আমরা এগোবো তখন আমাদের এইগুলো সব মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যাবে। আজকে এই অবধি থাক, এর পরের দিন আমরা এরপর থেকে করতে শুরু করব। ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো।